বিকেলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সুমা এবং তার ভাই রিফাত। ওইদিকে রান্নাঘরে সুমার ভাবি জিনাত ওদের দুজনের জন্য বিকালে নাস্তা রেডি করছে। আমাদের বড় ভাই এত স্মার্ট, যে কোনো মেয়ে তাকে পছন্দ করতে বাধ্য হবে। সেই সুন্দর ভাই কিনা অবশেষে একটা কালো মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। হ্যাঁ রে, কি আর করার, ভাবি দেখতে শ্যামলা হলেও মানা যেত, কালো মানুষকে কেন যে সাদা মানুষের মাঝে এনেছে বুঝি না। ভাইয়ার বইয়ের দরকার ছিল আগে বললেই পারতো। আমার কত সুন্দরী বান্ধবী ছিল, তাদের মধ্যে একজনকে চয়েস করে দিতাম। ভাইয়াই মেয়ের সাথে 8 বছর প্রেম করেছে, ভাবা যায়? আল্লাহ জানে কি দেখে তার সাথে এত বছর প্রেম করেছে। আসলেই ভাইয়ার রুচিতে সমস্যা আছে। দুজনের কথার মাঝে নাস্তার ট্রে নিয়ে জিনাত এসে উপস্থিত হয়। জিনাত সুমা আর রিফাতকে নাস্তা এগিয়ে দিয়ে বলে, জানো আমার বাবা বলে আমার নাকি রূপ নেই, তাতে কি হয়েছে, আল্লাহ এই 2 হাতে অনেক গুণ দিয়েছে। রিফাত নাস্তা খেয়ে বলে, ভাবি আপনার রান্নার হাত অনেক ভালো। প্রতিটা মেয়ে আর কিছু না পারলেও রান্নাবাড়া ঠিকই করতে পারে। ভাবির আর কোনো গুণ না থাকলেও 8 বছর প্রেম করার গুণটা ভালোই ছিল, তাই না ভাবি? জিনাত মুচকি হাসি দিয়ে বলে, প্রেম করার জন্য গুণের দরকার হয় বুঝি? প্রেম তো সবাই করতে পারে না, প্রেম করার জন্য যোগ্যতার দরকার হয়। আপনার যে রূপের বাহার, সেখানে কি এমন যোগ্যতা আছে যে আমার ডাক্তার ভাই আপনার মতো মেয়ের পেছনে পাগলের মতো 8 বছর ছিল? আহ সুমা, কেউ ভাবির সাথে এভাবে কথা বলে? রিফাত, সমস্যা নেই, আমি বুঝি আসলে কালো মানুষদের সহজেই কেউ পছন্দ করে না। তবে কালো মানুষদের সকলে সহানুভূতি দেখাতে পিছপা হয় না। কিন্তু ওই যে তাদের গায়ের রংটা কালো, এটাই সমস্যা। এটা সামাজিক সমস্যার সাথে মানুষের মানসিক সমস্যাও বটে। ভাবি, আপনি আমাকে মানসিক রোগী বলতে চাইছেন? বিয়ে করে 1 সপ্তাহ আসেনি এখনো, 5 দিনের বুঝে গেছেন আমি পাগল, উন্মাদ? থামেন, ভাইয়া আসুক, আপনার আমি বিচার দিব। সুমা, এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোন কথা তুই কোথায় নিয়ে যাচ্ছিস? ভাবি তোকে এসব কথা কখন বলেছে? আচ্ছা, আমার জন্য তোমরা নিজেদের মাঝে ঝগড়া ফসাদ করিও না। আমি রুমে যাচ্ছি, আর যতটা সম্ভব তোমাদের থেকে দূরে থাকতে চেষ্টা করব। জিনাত ভিতরে রুমে চলে আসে। সুমি, তোর ভাবির সাথে এভাবে কথা বলা মোটেই উচিত হয়নি। আমাদের তাকে পছন্দ হয় না সে কথা আমরাই জানবো, তাকে কথায় বা ব্যবহারের মাধ্যমে তা বুঝিয়ে দেওয়ার কোনো দরকার দেখছি না। সে এখন আমাদের ভাবি। হ্যাঁ, সে দেখতে কালো কুচকুচে, তবে কথাটা ভুলে যাবি না সেও মানুষ। সুমি রিফাতের কথার কোনো জবাব দেয় না এবং রাগ দেখিয়ে উঠে চলে যায়। হঠাৎ করে সুমির খুব পেট ব্যথা শুরু করে দেয়। জিনাত সুমির কাছে গিয়ে জিজ্ঞেস করে, সুমি তোমার কোথায় সমস্যা হচ্ছে, আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারবো। আমার আপনার থেকে কোনো সাহায্য নেওয়ার দরকার নেই। এরপর সুমি রিফাতের সাথে হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসে। জিনাত দরজা খুলতেই সুমি ভিতরে এসে দাঁড়ায় এবং রিফাত হেসে বলে, ভাবি, খুশির খবর আছে একটা। কি খুশির খবর? সুমির বাচ্চা হবে। আমি আর রাজ ভাইয়া মামা, আর আপনি মামি হবেন। আলহামদুলিল্লাহ, এ তো খুশির খবর। সুমি, তোমাকে কিন্তু এখন থেকে খুব সাবধানে থাকতে হবে। যে কোনো খাবার যখন তখন খাওয়া যাবে না। প্রথমে অনেক সমস্যা হবে, কয়েক মাস পর সেসব সমস্যা ঠিক হয়ে যাবে। এমন ভাব নিয়ে কথা বলছেন যেন উনি নিজেই ডাক্তার। আপনার এই উপদেশগুলো নিজের কাছে রাখুন, আমার কোনো দরকার নেই। যেমন চেহারা তার তেমন ব্যবহার। জিনাত সুমির কথা একটু মন খারাপ করে রুমে চলে যায়। কয়েকদিন পর একদিন রাজ হাসপাতাল থেকে আজ তাড়াতাড়ি বাড়িতে এসে জিনাতের হাতে একটা ব্যাগ ধরে দিয়ে বলল, ফলগুলো কেটে আনো তো জিনাত। কিছু সময় পর জিনাত ট্রে হাতে ডাইনিং টেবিলের উপর 1 প্লেট আনারস কাটা রাখে। তখনই সুমি সেখানে প্রবেশ করে এবং সুমি আনারসের প্লেটটা নিয়ে খেতে শুরু করবে। ঠিক সে সময় জিনাত সুমির হাত থেকে প্লেট কেড়ে নেয়। সুমি প্রচণ্ড রেগে যায় এবং জিনাতের গালে থাপ্পড় দিয়ে বসে। রাজ ধমক দিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই তোর ভাবির গায়ে হাত তুলেছিস? তুমি শুধু থাপ্পড় দেওয়াই দেখলে ভাই, সে যে আমার হাত থেকে প্লেট কেড়ে নিয়েছে তা চোখে পড়েনি? তুই জানিস জিনাত কে? জানবো না কেন? কালো বেঢক ওই মেয়েটা তোমার বউ। তোমার মতো ডাক্তার বিয়ে করবে সুন্দরী মেয়ে। কোন দিক থেকে কালো বেঢক মেয়ের প্রেমে পড়েছিলে আল্লাহ মালুম। সুমি, মুখের ভাষাকে লাগাম দে। আমি ভুল কিছু বলি নাই, আল্লাহ জানে। সারাদিন চোখের সামনে এই কালো মহিলাকে দেখে শেষ পর্যন্ত আমার বাচ্চাটাও না কালো হয়। এই কালো মহিলাকে দেখলে আমার গা গুলিয়ে ওঠে। রাজ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সুমিকে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই ওর সম্পর্কে জানিস কি? 8 বছর প্রেম করেছি এমনটা তোকে কে বলেছে? আমাদের 8 বছরের পরিচয়। আমি নিজে জিনাতের পেছনে পাগলের মতো ঘুরেছি এত বছর। জিনাত একজন ডাক্তার, আমার থেকে 1 বছরের জুনিয়র সে। মেয়েটা প্রচুর মেধাবী। গায়ের রঙের জন্য ছোট থেকে মেয়েটাকে সমাজের লোকের কাছে প্রতিনিয়ত লাঞ্ছিত হতে হয়। তাই সে পণ করে বড় হয়ে ডাক্তার হবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, নিজেকে সমাজের এমন উঁচু স্থানে নিয়ে যাবে যেখানে কেউ তার গায়ের এই কালো কুচকুচে রং দেখবে না, দেখবে শুধু ওর যোগ্যতা। তাছাড়া বলতো জিনাতের দোষটা কোথায়? জানিস, ওর বাবা মা দুজনেই ফর্সা, শুধু জিনাত কালো। জিনাত কালো রং নিয়ে জন্মগ্রহণ করেছে, এটা কি জিনাতের দোষ?
সে কি নিজের হাতে তার গায়ের রং তৈরি করেছে? পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, তাই কোনো কারণে মানুষকে অবহেলা তুচ্ছতাচ্ছিল্য করা উচিত না। বলা যায় না আল্লাহ কখন কার কপালে কি লিখে রেখেছে। আজকে তোর গর্ভের বাচ্চাটাও কালো গায়ের রং নিয়ে জন্মগ্রহণ করতে পারে, এতে দোষটা কি জিনাতের হবে? তোদের মতো শিক্ষিত মানুষের মুখে এমন খারাপ ভাষা মানায় না। জিনাত মাথা নিচু করে চোখের জল বিসর্জন দিচ্ছে। সুমিও মাথা নিচু করে রেখেছে। তুই জানিস জিনাত কেন তোর হাত থেকে আনারসের প্লেট কেড়ে নিয়েছে? গর্ভকালীন সময়ে মেয়েদের কিছু ফল খাবার অ্যাভয়েড করতে হয়। এসব খাবার গ্রহণের ফলে অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে। হয়তো আজকে তুই আনারস খেলে তোর মিসক্যারেজ হতে পারত। বলেই রাজ আনারসের প্লেট সুমির হাতে ধরিয়ে দিয়ে বলে, এবার মনের সুখে খা। আজকের পর জিনাত আর কখনো তোর কোনো উপকার করতে আসবে না। তোর বাচ্চা মরলে আমাদের দুজনের কি? জিনাতে বাড়িতে আসার পর থেকে কম অপমানিত করিসনি। মেয়েটাকে এক মুহূর্তের জন্য তোর রক্তে মাংসে গড়া মানুষ বলে মনে হয়নি। নিজের মনের সকল আক্রোশ মিটিয়েছিস। আর না বিয়ের পর কিছুদিন বাড়িতে থাকতে চেয়েছিল, এখন দেখছি এসবের কোনো দরকার নেই। তোর মতো নিকৃষ্ট মন মানসিকতার মানুষদের সাথে থাকার থেকে ভালো ও রেগুলার হসপিটালে গরিবদের সেবা করুক। তবুও তোদের মতো আত্মীয়দের দরকার নেই। সুমি নিজের ভুল বুঝতে পেরে জিনাতের কাছে মাপ চাইতে শুরু করে এবং বলতে থাকে, ভাবি আমাকে মাফ করে দিন, তোমার গায়ের রং দেখে তোমাকে বিচার করেছি। আসলে দোষ আমার একার না, আমাদের সমাজের মানুষদেরও আছে। তারাই আমাদের সবকিছুতে বিভেদ সৃষ্টি করতে শিখিয়েছে। এতদিন তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য মাফ করে দাও ভাবি। আমরা আজকে থেকে আবারও সুন্দর করে জীবন সাজাতে চেষ্টা করব। গায়ের রং দিয়ে কি হবে, মানুষের মনটাই আসল। জিনাত সুমিকে বুকে জড়িয়ে নেয়। মানুষের বাহ্যিক সৌন্দর্য কখনই তার হাতে থাকে না, এটা সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়। তাই মানুষকে বাহ্যিক সৌন্দর্য নয়, তার যোগ্যতা এবং কর্মফল দিয়ে বিবেচনা করুন। তানিশা 7 মাসের অন্তঃসত্ত্বা, তাই ইদানিং ঘরের কাজকর্ম করতে একটু অসুবিধা হয়। মাঝে মাঝে সহযোগিতা চাই ননদ তিথির কাছে। আজকেও রান্নার সময় তিথিকে ডেকে বলল, তিথি আমার খুব অশান্তি লাগছে, একটু হেল্প করো না প্লিজ, জলদি কাজ সেরে যাবে। তিথি মুখ বাঁকিয়ে বলল, পারবো না আমি কাজ করতে। কথাটা বলে মুখ বাঁকিয়ে ফোন টিপতে টিপতে চলে গেল তিথি। তানিশার মন খারাপ হয়। অসুস্থ শরীর নিয়ে রান্নাটা শেষ করে। শরীর বেয়ে ঘাম ঝরতে থাকে। রান্না শেষ করে রুমে গিয়ে বিছানায় গায়ে লিয়ে দিল তানিশা। এরপর চোখ লেগে গেল কখন, নিজেও টের পেল না। তানিশার শাশুড়ি এসে চিৎকার শুরু করলো। তানিশাকে ধাক্কা দিয়ে বলল, এই ভর দুপুরে কেউ ঘুমায়? এ কি অলক্ষণে ঘুম তোমার বৌমা? পেটের বাচ্চাটাও এমন অলস হবে, ভর দুপুরে ঘুমাচ্ছে। আমরা খেয়েছি কিনা তার খবর নেই, শুধু রান্নাবান্না করলে হবে, আর কিছু করতে হবে না নাকি? তানিশা উঠে বসলো, বলল, মা আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই রান্না শেষ করে এসে শুতেই ঘুম চলে এসেছে, খুব দুর্বল লাগছে। খালেদা রেগে বললেন, আমাদের বাচ্চা হয়নি যেন, দুনিয়াতে তুমি প্রথম মা হচ্ছ না। তিথি আর রিয়াদকে পেটে রেখে অনেক কাজ করেছি, গ্রামে ছিলাম, ধানের কাজ, গম, ভুট্টা, আলু, ডাল সব কাজ করতে হয়েছে সংসারের। আর এখনকার মেয়েদের যত সব তালবাহানা। খালেদা কথাগুলো বলে চলে গেলেন। তানিশের চোখ ভরে এলো দুঃখে। মন খারাপ করে অনবরত চোখের জল ফেলল নীরবে। রাতে রিয়াদ বাসায় ফিরে দেখে তানিশা অসুস্থ, জ্বরে কাঁপছে। রিয়াদ অস্থির হয়ে পড়ল। কাউকে না ডেকে দ্রুত বালতিতে পানি এনে তানিশের মাথায় ঢালল। পাতলা কাপড় দিয়ে মাথায় ঠান্ডা পানির জল পটরে দিল। তানিশের শরীর মুছে দিল। সারা রাত পাশে বসে রইল হাত ধরে, আর বারবার জ্বর মাপছিল। সকালে ঘুম ভাঙতে তানিশা খেয়াল করল ওর হাতটা রিয়াদের হাতের মুঠোয়, কপালে পাতলা কাপড় ভাঁজ করে দেয়া। কাপড়টা কপাল থেকে নামিয়ে রাখলো তানিশা। এরপর রিয়াদকে ডাকলো হাত দিয়ে, বলল, এই উঠো। তানিশার আলতো ধাক্কাতে রিয়াদের ঘুম ভেঙে যায়। রিয়াদ উঠে তানিশার কপালে হাত দিয়ে শরীরের তাপমাত্রা দেখে। এরপর বলে, আল্লাহর রহমতে জ্বর চলে গিয়েছে তোমার, একটু রেস্টে থেকে পরিশ্রম কম করবে, গোসল করে জামা কাপড় সব রেখে আসবে, আমি ধুয়ে দেব, তোমার সব কাজ আমি করে দেব, রান্নার কাজে তিথি সাহায্য নেবে। রিয়াদের এত অস্থিরতা ভালোবাসা দেখে তানিশা অবাক হয়। ওর বোন আর মায়ের মন মানসিকতার সাথে এর মন মানসিকতার কতটা তফাৎ। তানিশা হাসে, বলে, এত ভালোবাসা পাগলামি কি আমার জন্য নাকি অনাগত বাচ্চার জন্য? রিয়া বিব্রত হয়, মাথা চুলকে বলে, অবশ্যই সবার আগে তোমার জন্য, তারপর বাচ্চার জন্য। কারণ কি? গাছ বেঁচে থাকলে ফল একদিন হবেই, কিন্তু গাছের কোনো ক্ষতি হলে ফল হবে না কোনোদিনও। তেমনি মানুষের ক্ষেত্রেও একই। তুমি নিজের যত্ন নাও, তোমার ভেতরের দ্বিতীয় প্রাণটাও যত্নে থাকবে। তুমি ভালো থাকলে সব ভালো, বুঝলে পাগলি? শেষের কথাটা রিয়াদ তানিশার মাথায় হাত রেখে চুল এলোমেলো করে দিয়ে বলল। তানিশা এগিয়ে গিয়ে রিয়াদের বুকে মাথা রেখে বলল, এভাবে চিরকাল ভালোবেসো প্লিজ। ইনশাল্লাহ বাসবো। রিয়াদ অফিসে যাওয়ার আগে তিথিকে ডেকে বলে, তিথি
তোর ভাবির কাছে একটু সাহায্য করিস, ও শরীরটা ভালো না। এমন কি কাজ করে ভাবি? সাহায্য করা লাগবে কিসের? আহামরি কিছু তো করে না। রিয়াদ কষ্ট পায়, বলে, তিথি, এমন সময়টা আল্লাহ চাইলে তোর জীবনেও আসবে, তখন বুঝবি কষ্ট কিসের। এক একটা নিঃশ্বাস ভারী মনে হবে। পারলে সাহায্য করিস তোর ভাবিকে, আর নয়তো চ্যালেঞ্জ করে সব কাজ করে দেখাস, তাহলে বুঝবি কত কাজ করে। তার উপর তার শরীরে আরেকটা প্রাণ আছে, এত সহজ না তিথি। রিয়াদ চলে গেল। রিয়াদের কথা মতো তিথি মোটামুটি অনেক সহযোগিতা করেছে তানিশাকে। রাতে রিয়াদ বাসে ফিরে গোসল করার সময় তানিশা গোসলের কাপড়গুলো ধুচ্ছিল। এমন সময় খালেদা রুমে এসে দেখেন তানিশা বিছানায় শোয়া ছিল। খালেদা জোর গলায় বললেন, হায় আল্লাহ, এমন দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? বউয়ের কাপড় নাকি জামাই ধোয়? জীবন এমন দেখিও নাই, শুনিও নাই, লোকে শুনলে ছি দেবে। রিয়াদ উঠে এসে বলল, এসব কি বলছো মা? আমার স্ত্রীর কাজ আমি করতে পারবো না? সামান্য কয়টা কাপড়টিতে ধুয়ে দিচ্ছি। কেন, তোর বউ কি ধুইতে পারে না? ওর অবস্থা তুমি জানো না মা? ও গর্ভবতী, তার উপর অসুস্থ। তোমরা ওকে সাহায্য করতে পারবা না, তাই বলে আমিও করব না? আমি তোর স্বামী। খালেদা রেগে গিয়ে বললেন, হ্যাঁ, দুনিয়াতে তোর বউ একা মা হচ্ছে, এর আগে কেউ হয়নি। এত ন্যাকামি করলে জীবন চলে না, আমরা তো এত ন্যাকামি করি নাই। রিয়া তার মায়ের হাত ধরে বলে, মা, এখন দিন পাল্টাচ্ছে, সব তো আর আগের মতো নাই, অনেক পরিবর্তন এসেছে সব কিছুতে। একটা আবার ভাবো মা, তৃতীয়ত পরের ঘরে যাবে, এমন সময়গুলো ওরও আসবে। ভাবো তো মা, ওরা যদি কেউ একটু সহযোগিতা না করে তাহলে কতটা কষ্ট হবে চলাফেরা করতে। আমাদের কি দায়িত্ব নেওয়ার, যত্ন নেওয়ার? খালেদা নরম হলেন, নিজের ভুল বুঝতে পারলেন। তানিশের হাত ধরে বললেন, আমার অনেক ভুল হয়েছে মা, আমাকে ক্ষমা করে দিও। আপনি মা, আপনি ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিয়েন না। এমন অনেক মানুষই আছে যারা গর্ভধারণকে অনেক সহজ সাবলীলভাবে দেখে, ভাবে এটা খুবই সাধারণ, নিত্যদিনের মতোই ঘটনা। কিন্তু সত্যিকার অর্থে গর্ভাবস্থায় মেয়েদের নানান সমস্যা দেখা দেয়, হরমোনাল চেঞ্জ হয় প্রচুর। তাই পরিবারের সদস্যদের, বিশেষ করে স্বামীর উচিত সর্বাবস্থায় তার স্ত্রীর পাশে থাকা।